প্রিয় দর্শক, আমি ডাক্তার বাসুদেব কুমার শাহ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রাজ টিভির স্বাস্থ্য বিষয়ক ধারাবাহিক আয়োজন লাইভ সিএমই ম্যানেজমেন্ট অফ অস্টিওপোরোসিস আজকের নবম পর্বে। আমাদের অনুষ্ঠানটি হচ্ছে ক্যালসিনো কিট দূর করি অস্টিওপোরোসিস, এই স্লোগানকে সামনে রেখে আমরা চেষ্টা করছি বাংলাদেশের বরেণ্য চিকিৎসকদের একই প্ল্যাটফর্মে এনে মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচের মাধ্যমে অস্টিওপোরোসিস ম্যানেজমেন্ট সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা তৈরি করার জন্য এবং জনসচেতনতা তৈরি করার জন্য। প্রিয় দর্শক, আজকের এই নবম পর্বে আমাদের মাঝে বরাবরের মতন তিনজন প্রথিতযশা চিকিৎসক যুক্ত আছেন। আমরা একটু পরিচয় করে দিচ্ছি। যুক্ত আছেন আমাদের সাথে ডাক্তার মোহাম্মদ মাহমুদুর রহমান, সহযোগী অধ্যাপক, ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত ক্যালসিনো কিট দূর করি অস্টিওপোরোসিস নবম পর্বে যুক্ত হবার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনাকে স্বাগত আজকের এই আয়োজনে এবং নিশ্চয়ই আপনি ভালো আছেন এবং আমরা নিশ্চয়ই আবার আপনার কাছে আলোচনায় ফিরবো। এই পর্যায়ে প্রিয় দর্শক, পরিচয় করে দিচ্ছি আমাদের অ্যানাদার প্যানেল এক্সপার্ট ডাক্তার সৈয়দ জাকির হোসেন, সহযোগী অধ্যাপক, মেডিসিন বিভাগ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল। ডাক্তার সৈয়দ জাকির হোসেন স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। ধন্যবাদ ডক্টর বাসুদেব কুমার সাহা আপনাকে, এবং আপনার মাধ্যমে আজকের অনুষ্ঠানের যে সমস্ত শ্রোতা আছেন এবং ভিউয়ার আছেন তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আয়োজক যারা আছেন এটার সাথে সংযুক্ত আছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এবং সবাইকে এই ফাল্গুনের শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ স্যার। আমরা এই পর্যায়ে পরিচয় করে দিচ্ছি প্রিয় দর্শক আমাদের অ্যানাদার প্যানেল এক্সপার্ট ডাক্তার মুস্তাফা রহমান তমাশ, সহকারী অধ্যাপক, স্ত্রীরোগ ও প্রসূতি বিদ্যা বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ম্যাডাম, আপনাকে অনেক অনেক স্বাগত আমাদের আজকের এই আয়োজনে। ধন্যবাদ বাসুদেব তোমাকে, এবং আমি সবাইকে স্বাগত জানাচ্ছি এরকম একটি সুন্দর অনুষ্ঠান যেটা আয়োজন করা হয়েছে সেখানে অংশগ্রহণ করার জন্য। অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শক। আজকের এই আয়োজনে সায়েন্টিফিক পার্টনার রেনোটা লিমিটেড পাওয়ার বাই ক্যালসিনো কিট আমাদের জন্য, আপনাদের জন্য যে বিষয়টি আমরা জানাতে চাই, আপনারা কিন্তু আমাদের সাথে এই আলোচনা সরাসরি যুক্ত হতে পারবেন, লাইভে ফোন করতে পারবেন। আমি নম্বরটি বলে দিচ্ছি 0177927101। এই নম্বরে ফোন করে আজকে বিশেষজ্ঞ অতিথিদের কাছ থেকে সরাসরি পরামর্শ করতে পারবেন এবং রাজ টিভির অফিসিয়াল কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে পারবেন, প্রশ্ন রাখতে পারবেন। চলুন দর্শক, চলে যায় মূল আলোচনায়। শুরুতেই ডাক্তার মাহমুদুর রহমান স্যারের কাছেই আমরা আসতে চাই। স্যার, অস্টিওপোরোসিসের ম্যানেজমেন্ট নিয়ে আমরা আলোচনা করব, তবে তার আগে একটু জানতে চাই শুরুতে অস্টিওপোরোসিস এই রোগটি বেসিক্যালি কি? অস্টিও মিন্স বোন, পোরোসিস বোনটা ছিদ্রযুক্ত হওয়া। মানুষের বয়স যখন বেশি বাড়তে থাকে, এটি এজ রিলেটেড ডিজিজ। বিশেষ করে মহিলা এবং পুরুষ, মহিলাদের যখন মাসিক বন্ধ হয়ে যায় 40-45, এবং পুরুষদের যখন অ্যান্ড্রোজেন হরমোন যখন তাদের কমে যায়, তখন তাদের বনের ঘনত্ব কমে যায়, ডেন্সিটি কমে যাওয়ার কারণে শরীরের যে ভিন্ন সমস্যা দেখা দেয়, এই সমস্যাকে সম্মিলিতভাবে অস্টিওপোরোসিস বলে। আমরা মোটামুটি মোটা দাগে জেনে গেলাম প্রিয় দর্শক যে অস্টিওপোরোসিস বলতে কি বোঝায়। অস্টিও হচ্ছে বোনস এবং পোর হচ্ছে গর্ত, যেটি বোনসের মধ্যে একটি ফাঁপা জায়গা তৈরি হয়ে যাচ্ছে। কেন হচ্ছে সেটা অবশ্যই আপনাদের জানতে ইচ্ছে করছে। তো চলুন আমরা জেনে নিই কি কারণে আসলে অস্টিওপোরোসিস গুলো হচ্ছে। উত্তরটি প্রদান করবেন ডাক্তার সৈয়দ জাকির হোসেন স্যার। এই অস্টিওপোরোসিসের কি কি কারণ এটার সাথে জড়িত? ধন্যবাদ ডক্টর বাসুদেব কুমার সাহা, যে এই একটা মানে খুবই সুন্দর একটা জানার জায়গা যে কেন এইরকম মানে হচ্ছে আমাদের। আসলে একটু আগে আমাদের পূর্ববর্তী স্পিকার যে প্যানেলিস্ট আছেন উনি বলেছেন যে কেন এরকম হচ্ছে, যে এই জায়গায় আসলে সবসময় আমাদের শরীরের বোনের একটা হেলথ আছে, যে সবসময় বোনের একটা মানে মানে উত্থান এবং মানে গড়া এবং অবক্ষয়, এই দুইটা পাশাপাশি চলতে থাকে। যখন ফরমেশনটা বোন ফরমেশন অর্থাৎ বোনের গড়নটা যখন বেশি থাকে তখন আর আমাদের প্রবলেম হচ্ছে না। এটা অনেকটা বলতে পারেন রশি টানাটানির মতো, যে যখন ভালো দিকটা হলো যে বোনটাকে গঠন করা, যে এটা সাধারণত একটা মানুষের 20 থেকে 45 বছর পর্যন্ত এই সময়টাতে এই মানে বোনের মানে গঠন যেটা আছে এটা পুরুত্বটা অর্জন করে ম্যাক্সিমাম। এর ভিতরে এভারেজ আমরা বলি 30-35 ইয়ার্স, এর ভিতরে পিক বোন ডেন্সিটি এই একটা টার্ম আছে।
অনেক অনেক ধন্যবাদ স্যার। আমি- আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। যে এই ঘটনা এর জন্য অনেকগুলো ফ্যাক্টর এর জন্য দায়ী আছে। একটা একটু ওই যে আমাদের বলেছেন যে এইজ একটা বিষয়, যে বয়স মানুষের একটা বিষয়। নারী পুরুষ নির্বিশেষে 50-এর পর থেকেই কিন্তু মানুষের এই রোগের লক্ষণটা প্রকাশ পেতে থাকে। সেটা বয়স একটা কারণ, এবং দেখা যাচ্ছে যে 50 বছরের পরে প্রতি 5 জনে একজন পুরুষ এবং প্রতি 3 জনে একজন মহিলা মানে বা নারী এই মানে রোগটাতে আক্রান্ত হয়ে থাকে। এবং এর সাথে এইজের সাথে আমরা যদি আবার কিছু জেনেটিক একটা ফ্যাক্টর, এটাও খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো একটা ইডিওপ্যাথিক যদিও বলা হয়, কিন্তু ইডিওপ্যাথিক ঠিক মানে অস্টিওপোরোসিস, তার চাইতে এখানে যুক্ত হয় বয়স এবং হলো মানুষের জেনেটিক দিকটা। আর কিছু আছে আমাদের সেকেন্ডারি কারণ থাকে, যেগুলো দেখা যাচ্ছে যে হরমোন রিলেটেড। একটু আগে একজন আমার বক্তা বলেছেন যে নারীদের কথা, যে তাদের মেনোপজাল এই যে হরমোনাল কিছু চেঞ্জেস কিংবা পুরুষের হরমোনাল চেঞ্জেস, সেটার সাথে আরো কিছু হরমোন বোন গঠনের সাথে জড়িত, যেগুলো বোনকে গঠনে মানে একটা পজিটিভ রোল প্লে করে। এর ভিতরে এস্ট্রোজেনের কথা আমরা জানি, যে নারী হরমোন যেটা মেলি হরমোন, সেটা একটা দায়ী। পুরুষের টেস্টোস্টেরন, এবং সেই সাথে যদি আমরা থাইরয়েড হরমোনের কথা আমরা বলবো, প্যারাথাইরয়েড হরমোনের কথা বলবো, ক্যালসিটোনিনের কথা বলবো, এই সমস্ত হরমোনগুলো এর সাথে মানে বোন হেলথের সাথে জড়িত থাকে। তাহলে ওই সমস্ত জায়গায় যদি কোনো প্রবলেম হয়ে থাকে, সেই সমস্ত মানে রোগগুলো বোনটাকে আক্রান্ত করতে পারে। আরেকটা হলো যে মানুষের যদি আমরা বলি যে পরিপাক নালীর যদি কোনো রকমের সমস্যা হয়, যে ঠিকমতো তার অ্যাবজর্পশন হচ্ছে না, যে বোনের ভিতরে ক্যালসিয়াম, ভিটামিনস, মিনারেলস, এগুলো আমার বোনের গঠনের জন্য প্রয়োজন, সেগুলো যদি ঠিকমতো যদি শরীরের ভিতরে যদি অ্যাবজর্পশন না হয়, না ঢুকে, তাহলে সেটাও একটা কারণ হইতে পারে। ম্যাল অ্যাবজর্পশন আমরা বলি আর কি, যদি এরকম কোনো থেকে থাকে। তারপরে যে আমরা যদি দেখি বিভিন্ন রকমের সিস্টেমিক ডিজিজ আছে, যেমন ইনফ্লামেটরি ডিজিজ আমরা বলি, একটু পরে হয়তো আরো আলোচনা আসবে, রিউমাটয়েড আর্থ্রাইটিস, এসএলই, এই সমস্ত রোগ যেগুলো ক্রনিক ইনফ্লামেশন থাকে, সে সমস্ত কারণও হইতে পারে। কেউ যদি কিডনি প্রবলেম লাইক ক্রনিক কিডনি ডিজিজ কিংবা লিভার প্রবলেম, ক্রনিক লিভার ডিজিজ, এই সমস্ত রোগে যদি সাফার করে থাকে, ওয়ান ইম্পর্টেন্ট থিং ইজ মানে ঔষধ। আমরা যে ঔষধগুলো খাই বিভিন্ন রোগে, জুডিসিয়াসলি অর ইনজুডিসিয়াসলি আমরা যেভাবে ইউজ করি না কেন, বিভিন্ন ঔষধ আছে, এর ভিতরে একটা হচ্ছে স্টেরয়েড জাতীয় ঔষধগুলো এর জন্য একটা ভূমিকা এখানে রাখে। এছাড়াও আমরা কমনলি ইউজ করি একটা, আমি এখানে আপনাদের মাধ্যমে বলতে চাই যে গ্যাস্ট্রিকের ঔষধ যেটা মানুষ বুঝে আর কিংবা সাধারণ বাংলায় প্রোটন পাম্প ইনহিবিটর, মেডিকেল সায়েন্স আমরা বলি ওমিপ্রাজল, প্যান্টোপ্রাজল বা ইসোমিপ্রাজল, বিভিন্ন রকমের ঔষধ আছে। এগুলো আমরা খুব ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়াই আমরা কিন্তু এই সমস্ত ওষুধগুলো আমরা খেয়ে থাকি, এবং আমরা এগুলোকে ঔষধও মনে করি না, যে নেওয়ার আগে এটা প্রয়োজন আছে কিনা এটা কিন্তু আমরা চিন্তা করি না। তো যেটা এই সমস্ত ওষুধগুলো খাওয়ার ফলে হয় যেটা ম্যাল অবজর্পশন, আমার যে পুষ্টিটা দরকার বোন গঠনের জন্য, সেই পুষ্টিটাকে শরীরের ভিতরে সে ঢুকতে দিচ্ছে না, এবং দীর্ঘদিন মানুষ ইউজ করে। এগুলি অলরেডি এখন রিসার্চ চলতেছে এবং অলরেডি প্রায় কাছাকাছি এস্টাবলিশড এর মতোই। আবার কোনো মৃগী রোগী আছে যারা মানে করে অ্যান্টি কনভালসেন্ট জাতীয় ওষুধ খায়, এই সমস্ত ওষুধের জন্য হইতে পারে। তারপরে কিছু মানে মানুষের প্র্যাকটিস আছে আমাদের দেশে, যদিও কম কিন্তু ডে বাই ডে বাড়ছে। একটা হলো অ্যালকোহল, হেভি অ্যালকোহল ইনটেক যারা করে, যাদের এক্সারসাইজের পরিমাণ কম, কিংবা স্মোকিং, হেভি স্মোকার যারা আছে, এর সাথে পালমোনারি ডিজিজ আমরা বলি, লাংস ডিজিজ, যদি সিওপিডি জাতীয় একটা রোগ আছে যেটা ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, এই সমস্ত ডিজিজে বোন হেলথটা ঘাটতি হয়। অর্থাৎ বোনের দুইটা অংশ থাকে, একটা হলো বোন গঠন করে যেটা অস্টিওব্লাস্ট নামক একটা সেল থাকে, আর হলো অস্টিওক্লাস্ট নামক একটা সেল থাকে। অস্টিওব্লাস্টের কাজ হলো বোন ফর্মেশন করা, এবং বোন ডিকে করা, এটার কাজ হলো অস্টিওক্লাস্ট। এই দুইটা সেল ব্যালেন্স যখন মানে নষ্ট হয়, তখনই আমাদের দেখা যাচ্ছে যে এই রোগগুলো হয়। এছাড়াও আরো কিছু কারণ আছে মিসেলেনিয়াস গ্রুপের ভিতরে, আমি আর বড় বড় কারণগুলো আমি মানে এখানে বলার চেষ্টা করলাম দর্শকদের জন্য। থ্যাংক ইউ। কজ গুলো সুন্দর ব্যাখ্যা করে বোঝালেন। আমার মনে হয় যে অস্টিওপোরোসিসের কজ পরীক্ষার ভাইভা টেবিলে কারোরই উত্তর দিতে কোনো সমস্যা হবে না। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আপনারা যারা দেখছেন আমাদের এই আয়োজনটি, অনেক অনেক ধন্যবাদ স্যার। আমরা আবারও আলোচনা আসবো আপনার কাছে। প্রিয় দর্শক, জানিয়ে রাখছি আমাদের আজকে এই আলোচনার সায়েন্টিফিক পার্টনার রেনাটা লিমিটেড, পাওয়ার্ড বাই ক্যালসিনো কিট। আমাদের সাথে 3 জন বরেণ্য চিকিৎসক যুক্ত আছেন। আমরা এই পর্যায়ে চলে যেতে চাই আমাদের প্যানেল এক্সপার্ট ডাক্তার রুশদানা রহমান তমা ম্যামের কাছে। ম্যাডাম,
পোস্ট মেনোপজাল অস্টিওপোরোসিস, অর্থাৎ আমাদের মায়েরা মেনোপজ পরবর্তী একটি সিংহভাগ মা এই অস্টিওপোরোসিসে ভুগছে। একটু যদি বলেন যে তাদের এই অস্টিওপোরোসিসের পেছনে কি কি কারণ রয়েছে এবং তারা কি কি সমস্যার মুখাপেক্ষি হচ্ছে এই মুহূর্তে। আচ্ছা, মেনোপজের সময়টাকে আমরা যদি ৩ টা ভাগে ভাগ করি, একটা হচ্ছে প্রি মেনোপজাল সময়, যেটা ঠিক মেনোপজের আগে ২-৩ বছর একটা সময়। মেনোপজের সময়টা ঠিক ১ বছর মাসিক বন্ধ থাকে যখন, তখনই তো মেনোপজ হয়। আমরা মেনোপজ বলে থাকি ওই সময়টাকে। এবং মেনোপজের পরের সময়। এই ৩ টা পিরিয়ডই কিন্তু মহিলাদের অস্টিওপোরোসিস এর জন্য একটা প্রোন সময় বা একটা রিস্কি সময় অস্টিওপোরোসিস হওয়ার জন্য। এবং অস্টিওপোরোসিস এর যে মেইন কজটা মেয়েদের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে অন্যান্য ছেলেদের ক্ষেত্রে যে কজে অস্টিওপোরোসিস হয়, মেয়েদের ক্ষেত্রেও কিন্তু সেই কারণগুলো তো থাকবে। কিন্তু মেয়েদের ক্ষেত্রে মেইন এই মেনোপজের সময়টাতে অস্টিওপোরোসিস বেশি হওয়ার কারণ হচ্ছে ইস্ট্রোজেনের ডেফিসিয়েন্সি। ইস্ট্রোজেনের কাজ হচ্ছে এই বোন ফরমেশন এ হেল্প করা বা বোন তৈরিতে, এই যে সৈয়দ জাকির ভাই যেটা বললেন, যে বোন যে অস্টিওব্লাস্টিক অ্যাক্টিভিটিটা, এটাতেও কিন্তু ইস্ট্রোজেনের একটা বড় ভূমিকা আছে। তো মেনোপজের ঠিক আগে কিন্তু ওভারির ফলিকুলার অ্যাক্টিভিটি কমতে থাকে। সেজন্য ইস্ট্রোজেন তৈরিটাও কমতে থাকে। মেনোপজে তো অনেকটা কমে যায় এবং মেনোপজের পরবর্তীতে অনেকটাই কমে যায়। তো এগুলো তো কারণ আছেই। সাথে অন্যান্য যে কারণগুলো, যদি কোনো মেয়ের আগে থেকেই অস্টিওপোরোসিস হওয়ার জন্য প্রোন হয়ে থাকে বা রিস্ক ফ্যাক্টর গুলো থেকে থাকে, যেমন সে ক্যালসিয়াম বা ভিটামিন ডি ডেফিসিয়েন্সি তার বডিতে আগে থেকেই আছে। অথবা সে খুব সেডেন্টারি লাইফস্টাইল লিড করছে, মানে ঘরে শুয়ে বসে থাকছে, বেশি একটা ফিজিক্যাল এক্সারসাইজ সে করে না। এদের ক্ষেত্রে কিন্তু এই যে ইস্ট্রোজেন ডেফিসিয়েন্সির জন্য যেটা হচ্ছে, সেটা কিন্তু আরো অ্যাগ্রিভেট করার, বেশি অস্টিওপোরোসিস এর জন্য প্রবলেম গুলো হওয়ার সম্ভাবনা থাকে। আরো কিছু সমস্যা আছে, যেমন হচ্ছে যে কেউ যদি আগে সৈয়দ জাকির ভাই যেটা বললেন যে কোনো মহিলা যদি আগে থেকে কর্টিকোস্টেরয়েড খাচ্ছিল, অথবা অনেকদিন ধরে প্রোটন পাম্প ইনহিবিটর খাচ্ছিল, অথবা অন্য যে অ্যান্টি কনভালসেন্ট কোনো ড্রাগ খাচ্ছিল, অথবা তার আগে থেকে কোনো অ্যালকোহল বা স্মোকিং এর কোনো হিস্ট্রি বা এই ধরনের, যদিও আমাদের দেশে মহিলারা ইউজুয়ালি অ্যালকোহল নেয় না, এটা ওয়েস্টার্ন কান্ট্রি গুলোতে বা ওইসব কান্ট্রি গুলোতে এটার প্রোন বেশি। তো এগুলোও কিন্তু ফ্যাক্টর এই অস্টিওপোরোসিস এর জন্য। এবং আরো কিছু, যেমন ইন্টেস্টাইনাল ডিজিজ, লিভার ডিজিজ, কিডনি ডিজিজ, এইগুলো যদি মেনোপজাল কোনো লেডির যদি আগে থেকে এই ডিজিজ গুলো থেকে থাকে, তারও কিন্তু ইউজুয়াল যে মেয়েদের অস্টিওপোরোসিস হওয়ার মেনোপজালদের সময়টা, তার থেকে তার আরো আগে থেকেই সেটা ডেভেলপ করবে। এটা তো একটা ব্যাপার আছে। আরো আছে যে যদি কারো প্রিম্যাচুর ওভারিয়ান ফেলিউর, মানে আগে থেকে ৪০ বছরের আগেই কোনো মহিলার ওভারিতে ঠিকমতো হরমোনটা তৈরি হচ্ছে না, এদের ক্ষেত্রেও কিন্তু আগেভাগেই অস্টিওপোরোসিস হওয়ার সম্ভাবনা থাকে। অথবা আরেকটা হচ্ছে সার্জিক্যাল মেনোপজ, আমরা যেটাকে বলে থাকি, কোনো কারণে তার ইউটেরাসটা রিমুভ করতে হয়েছিল। আমরা বলে থাকি যে ইউটেরাস যদি রিমুভ করা হয়, তাহলে নরমালি যে সময়টায় তার মেনোপজ হওয়ার কথা, তার থেকে ২ থেকে ৩ বছর আগেই কিন্তু তার মেনোপজ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। ওভারির অ্যাক্টিভিটিটা ওয়েন হয়ে যায় বা নষ্ট হয়ে যেতে থাকে। তো এদের যাদের সার্জিক্যাল মেনোপজ বা এরকম ইউটেরাস কেটে ফেলতে হয়েছে, তাদের কিন্তু এই অস্টিওপোরোসিস এর অ্যাক্টিভিটিটা আগে থেকেই শুরু হয়ে যাবে। এবং আরেকটা হচ্ছে যাদের কোনো কারণে ওভারি কেটে ফেলতে হয়েছিল, এই কারণে কিন্তু ইস্ট্রোজেনের ডেফিসিয়েন্সি হয়েও অস্টিওপোরোসিস হতে পারে। তো এইগুলোই হচ্ছে আমি বলবো মেইন কারণ মেয়েদের অস্টিওপোরোসিস ডেভেলপমেন্টের জন্য। অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম। আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে অনেক দর্শক যুক্ত হয়ে গেছেন অনলাইনে। আমরা একে একে প্রশ্নগুলো দেওয়ার চেষ্টা করছি। যুক্ত আছেন আমাদের সাথে ডাক্তার রোকসানা আক্তার, চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে। তিনি প্রশ্ন করেছেন ডাক্তার মোহাম্মদ মাহমুদুর রহমান স্যারকে। স্যার, আসসালামু আলাইকুম। রাজ টিভির পর্দায় আপনাকে দেখে ভীষণ ভালো লাগছে। আমার একটি প্রশ্ন ছিল, আর সেটি হচ্ছে অস্টিও আর্থ্রাইটিস এবং অস্টিওপোরোসিস দুটি কি একই সাথে হতে পারে কিনা? হ্যাঁ, দুইটা একই সাথে হতে পারে। অস্টিও আর্থ্রাইটিস এটা মেনলি জয়েন্টের ডিজেনারেটিভ ডিজিজ। সাধারণত মেজর আমাদের নি 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 জয়েন্ট এবং ইভেনকি আমাদের স্পাইনে হতে পারে। এটাতে মার্জিনাল স্ক্লেরোসিস হয়। আর অস্টিওপোরোসিস সাধারণত এটাও বয়সজনিত, দুইটাই বয়স্কদের হয়। ওইটাতে অস্টিওপোরোসিস হয়, বোনগুলা পোরোসিটি হয়। আর ওইটাতে মার্জিনাল শুধু জয়েন্টে অস্টিও আর্থ্রাইটিস এবং সাথে অস্টিও আর্থ্রাইটিস অস্টিওফাইট ফর্ম করে, যার জন্য দুইটাই মেকানিক্যাল পেইন হয়। ইয়েতে অস্টিওপোরোসিস এবং অস্টিও আর্থ্রাইটিস দুইটাতেই মেকানিক্যাল পেইন হয়। সুতরাং দুইটা একই সাথে হতে পারে। অনেক অনেক ধন্যবাদ। আমরা আরো একটি প্রশ্ন নিতে চাই। আমাদের সাথে যুক্ত আছে ডাক্তার সুবর্ণা আক্তার হ্যাপি। তিনি ঢাকা মেডিকেল কলেজ থেকে যোগ দিয়েছেন। প্রশ্ন করেছেন ডাক্তার সৈয়দ সাকিব হোসেন স্যারকে। লিখেছেন, স্যার, অস্টিওপোরোসিস ম্যানেজমেন্টে লেটেস্ট ড্রাগ এসেছে।
একটু কোশ্চেনটা যদি আবার একটু রিপিট করলে ভালো হয়। অস্টিওপোরোসিস ম্যানেজমেন্টে নিউ ড্রাগস, অর্থাৎ কি কি নতুন ড্রাগ এসেছে, এই বিষয় সম্পর্কে জানতে চেয়েছেন ডাক্তার সুবর্ণাক্ষ হ্যাপি, তিনি ঢাকা মেডিকেল কলেজ থেকে যুক্ত হয়েছেন। আচ্ছা, আমরা মনে হয় এই কোশ্চেনগুলোর উত্তরগুলো আমরা সাবসিকুয়েন্টলি যখন মানে ইয়েগুলো আলোচনা করতে থাকবো, এর ভিতর ম্যানেজমেন্ট পার্টে চলে আসবে, একটু জাম্পিং হয়ে যাবে। তো তার আগে আমরা ম্যানেজমেন্টে যাওয়ার আগে এই রোগগুলো কিভাবে আমরা ডায়াগনোসিস করি, কি ধরনের লক্ষণ প্রকাশ পায়, মানে কিভাবে আমাদের কাছে আসে, সেই বিষয়গুলো যদি আমরা আগে একটু জেনে নিই, যে তাহলে আমরা স্টেপ বাই স্টেপ এই কোশ্চেনগুলো আনসার চলে আসবে, দিয়ে দিবে একটু পরে। তো যেই লক্ষণগুলো সাধারণত আপনারা জানেন, এটা একটা নীরব ঘাতক হিসাবে আমরা এটাকে চিহ্নিত করি। খুব বেশি কিন্তু লক্ষণ এটার জন্য থাকে না। পেশেন্ট যখন লক্ষণ প্রকাশ পায়, যখন তার চেহারাটা দেখে, তখন আসলে অনেক ক্ষেত্রে এটাকে সামাল দেওয়া যায় না। কি কি চেহারা দেখতে পারে, যে সাধারণত দেখা যায় লো ট্রমা ফ্র্যাকচার বা ফ্র্যাজিলিটি ফ্র্যাকচার নামক একটা শব্দ আমরা ইউজ করে থাকি, মানে স্ট্যান্ডিং হাইট এর নিচে, মানে উচ্চতা থেকে একটা মানুষ যদি পড়ে, যে ট্রমাতে মিনিমাম মানে ইয়াতে মানুষের ফ্র্যাকচার হওয়ার কথা নয়, সেই ধরনের একটা ট্রমাতে সাধারণত ফ্র্যাকচার গুলো হয়ে থাকে। এটা কোথায় শান্ত, স্পাইন আছে, তারপরে হিপ আছে, হিউমারাস নেক যেগুলো আছে, সেগুলো একটা ভালনারেবল পার্ট, যে সমস্ত জায়গাতে ইয়ে হতে কলিস ফ্র্যাকচার, অ্যানাদার ওয়ান থিং, যে লোয়ারে মানে আমাদের ফোর আর্মের লোয়ার পার্টটা যেটা আছে, সেখানে মানে মাইনর ইনজুরিতে দেখা যাচ্ছে যে এটা মানে ভেঙে যাচ্ছে। তো এটা অনেক সময় অ্যাকিউট প্রেজেন্টেশন নিয়েও আসতে পারে। সেই অ্যাকিউট প্রেজেন্টেশন নিয়ে হঠাৎ করে যদি এরকম ফ্র্যাকচার হয়, সেটা ইনভেন মিমিকিং দ্য কন্ডিশন, অর্থাৎ আমরা যে মায়োকার্ডিয়াল ইনফার্কশনের মতো সে মিমিক করতে পারে, চেস্ট ইয়ার ভিতরে ভার্টিব্রাল ইয়ার কিংবা ইন্টারভিউনাল কোনো অ্যাকিউট ইমার্জেন্সির মতো সে প্রেজেন্টেশন নিয়ে আসতে পারে। তো আমরা সবসময় এই জিনিসগুলোকে কনসিডার করব অন দ্য ব্যাকগ্রাউন্ড অফ দ্য পেশেন্ট, যে পেশেন্টের রিস্ক ফ্যাক্টর গুলো আমরা আছে কিনা, কতখানি রিস্ক ফ্যাক্টর আছে এই সমস্ত মানে ফ্র্যাকচার গুলো ডেভেলপমেন্ট, একটু আগে আমরা আলোচনা করেছি। ওই ফ্যাক্টর গুলোকে আমরা অ্যাসেস করার মানে হিস্ট্রি থেকে পিক আপ করার চেষ্টা করব। বা পেশেন্ট দেখা যাচ্ছে অনেক সময় অন্য কোনো কারণে একটা এক্সরে করেছে, সেখানে দেখা যাচ্ছে যে পেশেন্টের এক্সরে অবস্থা দেখলে দেখা যাচ্ছে অস্টিওপেনিয়া থাকতে পারে, মাল্টিপল ভার্টিব্রাল ফ্র্যাকচার নিয়ে সেখানের ভিতরে আমরা দেখতে পারি, এগুলো কম্প্রেশন টাইপ অফ ফ্র্যাকচার সাধারণত তৈরি করে। তো এরকম অন্য কোনো কারণে দেখা গেল যে সে পেশেন্টের মানে একটা এক্সরে করলো, সেখানে এই জাতীয় লক্ষণগুলা দেখা থাকতে পারে। এখন আমরা কিভাবে এই পেশেন্ট গুলোকে ইনভেস্টিগেট করি, যে পেশেন্টের একটা হলো যে হিস্ট্রি এবং ফিজিক্যাল এক্সামিনেশন, একটা পার্ট আমরা এখানে না বললেই নয়, যে ফিজিক্যাল এক্সামিনেশন অর্থাৎ শারীরিক পরীক্ষা নিরীক্ষা করলে কিন্তু কোনো কিছুই পাওয়া নাও যেতে পারে। পেশেন্ট অন্য কোনো রোগের কারণে আসে, আমি দেখলাম যে পেশেন্ট ফরওয়ার্ড ব্যান্ডিং অর্থাৎ সামনের দিকে ঝুঁকে আছে, কাইফোসিস এরকম থাকতো, দিস আর দ্য গ্রস ফাইন্ডিং। কোনো কারণে যে মানে তার স্ট্রেচারটা যদি লেন্থটা যদি কমে যাওয়া, হাইট বডি হাইটটা কমে যেতে পারে, কিংবা যখন যদি হিপটা যদি এক্সটার্নালি রোটেটেড, লেন্থটা ছোট হইতে পারে, মানে এই সমস্ত মানে ফিজিক্যাল এক্সামিনেশন করলে, বিসাইড দিস আদার কোমরবিডিটিস যেগুলো আছে, মানে মানুষের অন্যান্য রোগের লক্ষণ যেগুলো, সমস্ত রোগগুলোর আমরা উপসর্গগুলো এখানে কিংবা সাইন সিমটম দুইটাই আমরা পেতে পারি। আর এক্সামিনেশন ডিপেন্ড আপন দা ইন্ডিভিজুয়াল পেশেন্ট, সব পেশেন্টকে আমরা সব ধরনের ইনভেস্টিগেশন আমরা করে থাকি না। একটা হলো যে টু এস্টাবলিশ, মানে আমরা রোগটাকে নির্ণয় করার জন্য। তো এটাকে আমরা কতগুলো ভাগে আমরা ভাগ করি, যে কিভাবে একটা পেশেন্টের প্রাইম ইনভেস্টিগেশন হলো যে বোন ডেক্সা এক্সামিনেশন, যেটাকে বিএমডি আমরা বলি, বোন মিনারেল ডেন্সিটিটা দেখি ডেক্সা এক্সামিনেশনের মাধ্যমে। সেটা আমরা কাদের ক্ষেত্রে করে থাকি, যদি দেখা যাচ্ছে যে একটা এরকম একটু আগে আমরা বলছি লো ট্রমা ফ্র্যাকচার, পেশেন্টের বয়স 50 বছরের উপরে হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা মানে এক ধরনের তার একটা ইন্ডিকেশন চলে আসে। আরেকটা স্কোরিং সিস্টেম আছে ইন্টারনেটে ইয়া করা যায়, বা আমরা ইউজ করে থাকি ফ্র্যাক্স স্কোরিং বলা। যদি দেখা যায় 10 ইয়ার্স এর ভিতরে তার 10% এর বেশি যদি ডেভেলপমেন্টের চান্স থাকে ফ্র্যাকচারের, তাহলে তাদের ক্ষেত্রে বয়স যদি 50 এর উপরে হয়, তাদের ক্ষেত্রে আমরা এই পরীক্ষাটা করে থাকি। অথবা দেখা গেল যে না, তার 50 এর আগেই কোন রকমের লো ট্রমা ফ্র্যাকচার হলো, কিংবা তার একটু আগে আমাদের পূর্ববর্তী রুশদানা রহমান উনি বলেছিলেন যে দেখা গেল যে না, সার্জিক্যাল কোনো কারণে মেনোপজ হয়ে গেল, তার আর্লি মেনোপজ, তার ভেরি চান্স কিছু কিছু কারণে সে দীর্ঘমেয়াদী স্টেরয়েড ওষুধ খেতে হয়। আমরা জানি যে এরকম কিছু কন্ডিশন আছে, যে সমস্ত কন্ডিশনে আমাদেরকে এই ওষুধগুলোকে প্রেসক্রাইব করতে হয়, স্টেরয়েড, অ্যান্টিকনভালসেন্ট, এই সমস্ত যার পটেনশিয়ালিটি আছে, যার ডেভেলপ করার চান্স আছে, তাদেরকে আমরা আইডেন্টিফাই করি, করে তাদের ক্ষেত্রে আমরা
এখন বোন ডেন্সিওমেট্রি যেটা আছে, বোন ডেন্সিটি আমরা দেখতে পারি, দেখে তারপর তাদেরকে আমরা ক্লাসিফাই করি যে আইদার নর্মাল ডেন্সিটি অথবা তার মানে অস্টিওপেনিয়া রেঞ্জে, না এটা অস্টিওপোরোসিস। আপনারা জানবেন যে আপনারা জানেন অলরেডি যে একটা দুইটা পয়েন্ট আছে, একটা টি স্কোর আমরা এটা বলে থাকি, অর্থাৎ তার যে বয়স তার সাথে ইয়াং বয়সের বোন ডেন্সিটিকে তুলনা করা হয়। তুলনা করে যদি এটা দেখা যায় মাইনাস 3.5 স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে যদি বেশি হয়ে থাকে, তাহলে আমরা এদেরকে অস্টিওপোরোসিস বলে থাকি। আর যদি দেখা যায় মাইনাস 1 টু মানে 3.5 এর মাঝখানে, তাহলে এদেরকে আমরা অস্টিওপেনিয়া হিসাবে আমরা লেবেল করে থাকি। আর তার মানে উপরে যদি থাকে, অর্থাৎ মাইনাস 1 টু অ্যাবাভ 1 এরকম যদি থাকে, তাদেরকে নর্মাল আমরা হিসাবে লেবেল করে থাকি। অ্যাকর্ডিংলি আমরা তাদেরকে পরবর্তীতে ট্রিটমেন্টের সিদ্ধান্ত নিয়ে থাকি, এবং বিষয় আমরা সেকেন্ডারি কোনো কারণ আছে কিনা সেগুলো হিস্ট্রি এবং এক্সামিনেশন যদি সাজেস্ট করে, আমরা আরো অন্যান্য ইনভেস্টিগেশন করতে পারি। ইনভেস্টিগেশন করার কতগুলো উদ্দেশ্য আমাদের থাকে। একটা হলো টু মানে ফাইন্ড আউট দ্য ইটিওলজি, অর্থাৎ কি কারণে হচ্ছে সেটা। আরেকটা হলো যে তার আমি যে ওষুধটা দিব সে কি এটা সেফলি নিতে পারবে কিনা, সেগুলো আমরা অ্যাসেস করে থাকি এই ইনভেস্টিগেশনের মাধ্যমে। আমরা যদি জানতে চান, আমি একটু পরে হয়তো বা এগুলোর বিষয়ে কথা বলতে পারি। ধন্যবাদ স্যার। আমরা ইনভেস্টিগেশন পর্যন্ত জেনে গেলাম। আমরা এই পর্যায়ে আমরা একটু জানতে চাই ডাক্তার রুজদানা রহমান তমা ম্যামের কাছে। ম্যাডাম, এই যে একটি পরীক্ষার কথা বললেন, বিশেষ করে বোন মিনারেল ডেনসিটি, যেটাকে ডেক্সা বলা হচ্ছে, তো আমরা পোস্ট মেনোপজাল অস্টিওপোরোসিস নির্ণয়ে বা যদি যেহেতু এটি একটি নীরব ঘাতক, তাতে বোঝা যাচ্ছে না যে কার এই সমস্যাটি আছে, কিন্তু আমরা যদি হিস্ট্রি নিয়ে আমরা জানতে পারি যে একজন মেনোপজ পরবর্তী মা আছেন, তাকে কি রুটিন দিয়ে আমরা এই ডেক্সা করিয়ে তার বডি ফ্রেমওয়ার্ক থেকে দেখতে পারি কিনা, এরকম কোনো ইন্ডিকেশন রয়েছে কিনা, বা কোন কোন জায়গাতে আমরা এই পরীক্ষাটি করব, কারা এই পরীক্ষার জন্য সুইটেবল, একটু যদি আমাদেরকে বিশদভাবে ব্যাখ্যা করে বলেন ডাক্তার আচ্ছা, রুজদানা। হ্যাঁ হ্যাঁ, আমি বলছি। হ্যাঁ, সবাইকে কিন্তু আমরা এই টেস্টটা করি না। জাকির ভাই একটা কথা বলেছেন যে একটা ফ্র্যাক স্কোরিং বলে একটা স্কোরিং আছে। সেই ফ্র্যাক স্কোরিংটা করে কিন্তু আমরা একটা পার্সেন্টেজ দেখি যে কত পার্সেন্টের উপরে তার হচ্ছে যে রিস্কটা বেশি অস্টিওপোরোসিস হওয়ার। তো তাদের ক্ষেত্রে করা উচিত যে যদি কোনো মহিলা তার যদি 65 ইয়ার্স এর বেশি হয়, হ্যাঁ, তার ক্ষেত্রে কিন্তু এটা করা উচিত। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে 50 ইয়ার্স এর কোনো মহিলার যদি কোলিস ফ্র্যাকচার বা রিস্ট ফ্র্যাকচারের কোনো হিস্ট্রি থাকে, তাহলে বুঝতে হবে যে আগামী 15 থেকে 20 বছরের মধ্যে তার হিপ ফ্র্যাকচারের একটা সম্ভাবনা থেকে যাচ্ছে। হ্যাঁ, যেহেতু অস্টিওপোরোসিসটা একটা নীরব ঘাতক, এটা কিন্তু হচ্ছে যে বেশিরভাগই অ্যাসিম্পটোমেটিক থাকে, যতক্ষণ পর্যন্ত না কোনো ফ্র্যাকচার হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটার জন্য আমরা অতটা কোনো টেস্ট করি না, বা আমরা ওইভাবে আমরা ইনভেস্টিগেট করতে যাই না। তো হ্যাঁ, এই যে যদি কোশ্চেন এর অ্যান্সারটা আমি স্পেসিফিক ভাবে দিতে চাই, সেক্ষেত্রে কিছু কিছু ক্রাইটেরিয়া আছে যাদের ক্ষেত্রে আমার করতে হবে। যেমন 1 নাম্বার হচ্ছে যদি কোনো মহিলা 65 ইয়ার্স এর বেশি থাকে বা তার বেশি থাকে, অথবা কোনো ইয়াঙ্গার পোস্ট মেনোপজাল ওমেন, মানে কোনো ইয়াং মহিলা তার মেনোপজ হয়ে গিয়েছে এবং তার রিস্ক ফ্যাক্টর গুলো আছে। রিস্ক ফ্যাক্টর গুলোর কথা আমি আগেই বলেছি কি কি রিস্ক ফ্যাক্টর। আরেকটা হচ্ছে যে যার আগে রিউমাটয়েড আর্থ্রাইটিস ছিল, অথবা সে কর্টিকোস্টেরয়েড নিচ্ছিল অনেকদিন ধরে, অথবা তার লো বোন মাস আছে বা বোন লস হয়েছে কোনো কারণে। এবং আরেকটা কথা হচ্ছে যে আমি বলছি যে এই যে ডেক্সা স্কোরটার স্কোরিংটা হচ্ছে যদি -1 থেকে -2.5, তখন কিন্তু আমরা তাকে অস্টিওপেনিয়া বলি। আর 2.5 এর যাদের বেশি তাদের ক্ষেত্রে কিন্তু সেটা অস্টিওপোরোসিস বলে আমরা গণ্য করি। কাজেই হচ্ছে যে শুধুমাত্র যে মেনোপজাল হলে সবাইকে যে আমরা করব তা কিন্তু না। যাদের ক্ষেত্রে আমি আগেই বলছি, যাদের ক্ষেত্রে এই রিস্ক ফ্যাক্টর গুলো আছে, এবং যে ওই যে বললাম যে হয়তো কোলিস ফ্র্যাকচার হয়েছে কোনো কারণে, বা অন্য কোনো ফ্র্যাকচার, ছোটখাটো ফ্র্যাকচার হয়েছে, অথবা কোনো রিস্ক ফ্যাক্টর আছে, তাদের ক্ষেত্রে আমরা কিন্তু এই ডেক্সা স্ক্যান বা এই পরীক্ষাগুলো করে আমরা তার অস্টিওপোরোসিস হচ্ছে কিনা সেটা নির্ণয় করার চেষ্টা করি। কারণ হচ্ছে যে দেখেন, যদি মেটাস্টেটিক ব্রেস্ট ক্যান্সার হয়, তার ক্ষেত্রে 1 বছরের মধ্যে মারা যাওয়ার সম্ভাবনা কিন্তু 20%। কিন্তু যদি অস্টিওপোরোটিক হিপ ফ্র্যাকচার হয়, তার ক্ষেত্রে কিন্তু 1 ইয়ারের মধ্যে 25% সম্ভাবনা থাকে মারা যাওয়ার। ঠিক আছে? মর্টালিটি রেট হচ্ছে 1 ইয়ারে 25%। কাজেই এটা একটা কিন্তু নীরব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ব্রেস্ট ক্যান্সার থেকেও কিন্তু এই যে অস্টিওপোরোটিক হিপ ফ্র্যাকচারের মর্টালিটি রেটটা 1 বছরে বেশি। কাজেই এটাকে কিন্তু ইগনোর করলে হবে না। সেজন্য আমরা সবসময় যেকোনো মেনোপজাল ওমেন যে কারণেই হোক না, ইয়াং হোক অথবা এজেড হোক, যে কারণেই হোক না কেন, যদি কোনো মেনোপজাল একজন লেডি থাকে, তার কিন্তু রিস্ক ফ্যাক্টর গুলো দেখে এবং সেই যে ফ্র্যাক স্কোরিং এর মাধ্যমে আমরা পার্সেন্টেজটাকে দেখে সেভাবে আমরা চেষ্টা করি যে ডেক্সা স্কোর করে যে তার অস্টিওপোরোসিস এর সম্ভাবনা কতটুকু, সেটা দেখে আমরা ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করি।
ধন্যবাদ ম্যাডাম। আমরা আরো একটি প্রশ্ন নিতে চাই। আমাদের সাথে যুক্ত আছেন ডাক্তার হুমায়ুন কবির। তিনি যুক্ত হয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে। প্রশ্ন করেছেন ডাক্তার মোহাম্মদ মাহমুদুর রহমান স্যারকে। লিখেছেন স্যার, হোয়াট আর দ্য কমপ্লিকেশন অফ এ পেশেন্ট সাফারিং ফ্রম অস্টিওপোরোসিস? অস্টিওপোরোসিসের কমপ্লিকেশন প্রথমতই আমরা তো জানতে চাই ওটা ভিন্ন জায়গায় ফ্র্যাকচার হচ্ছে, বিশেষ করে পলিস ফ্র্যাকচার, ভার্টিব্রাল বডি ফ্র্যাকচার। মানে আজকেই আমি প্র্যাকটিসে একটা পেশেন্ট পেলাম, তার লো ব্যাক পেন নিয়ে আসছে, তার মাল্টিপল, তার 5টা জায়গা তার ফ্র্যাকচার, D12 থেকে আরম্ভ করে লাম্বার রিজনের 5টা, এবং পেশেন্টের এর সাথে সাথে স্পন্ডাইলিস্থেসিস আছে। এটাও ওয়ান টাইপ অফ অস্টিওপোরোসিসের একটা কমপ্লিকেশন মেবি। তো অস্টিওপোরোসিসের মেইন আর কমপ্লিকেশন হচ্ছে পেশেন্ট ইমোবিলাইজ। পেশেন্টের যদি ভার্টিব্রাল ফ্র্যাকচার হয়, পেশেন্ট তার মোবিলিটি কমে যায়। মোবিলিটি কমে যাওয়ার পরে বিসিএস সার্কেল তার অস্টিওপোরোসিস আরও ডেভেলপ করতেছে। তার লাইফস্টাইলটা, সে বাসায় বসে থাকতেছে, সে নর্মাল লাইফ, এডিএল অ্যাক্টিভিটি ডেইলি সে করতে পারতেছে না। সুতরাং অস্টিওপোরোসিসের মেইনলি যে ফ্র্যাকচারের যে কমপ্লিকেশনটা, এটা হিউজ। এবং বিশেষ করে যে হিপ ফ্র্যাকচার হয়, কিন্তু স্যাররা তো বললেন যে মর্টালিটি রেট অনেক হাই। তো সেই হিপ ফ্র্যাকচারগুলোতে আমাদের খুব খুব কশাস থাকতে হবে। সুতরাং অস্টিও প্লাস তার আরও শরীরের অন্যান্য যে বডি ফাংশন অস্টিওপোরোসিসের যে মেইন যে হলো যে ক্যালসিয়াম মেটাবলিজম হ্যাম্পার হয়ে যাওয়ার জন্য ক্যালসিয়াম অস্টিওক্লাস্ট অ্যাক্টিভিটি বেড়ে যাচ্ছে। অস্টিওক্লাস্ট বেশি, কারণ শরীরের ব্লাডের লেভেল অফ ক্যালসিয়াম ও শরীর চায় যে সবসময় একটা ব্যালেন্স রাখার জন্য। যে শরীরের প্রিজার্ভ সোর্স কোথায়? শরীরের সোর্সের করছে একমাত্র হলো বোন ক্যালসিয়ামের সোর্স। যে অস্টিওক্লাস্ট অ্যাক্টিভিটি বেড়ে গিয়ে শরীরের ক্যালসিয়াম লেভেল বেড়ে যাচ্ছে। সুতরাং লাইফস্টাইলটা আমাদের এডিএল অ্যাক্টিভিটি, নর্মাল যে আমরা যে কাজ করি, এগুলো টোটাল কাজই অস্টিওপোরোসিস হ্যাম্পার হয়ে যাচ্ছে আর কি। রাইট। তার মানে স্যার একটু নিজের ঘাটে যদি সবসময় আমরা তাহলে একটু আমাদের করতে পারে এবং সারাদিনে আমি আপনাকে ঠিক শুনতে পারতেছি না এই মুহূর্তে। স্যার নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন এই পর্যায়ে? জি জি। থ্যাংক ইউ ভেরি মাচ। প্রিয় দর্শক, জানিয়ে রাখছি আমরা আলোচনা করছি অস্টিওপোরোসিসের ম্যানেজমেন্ট নিয়ে, কাস্টমারকে দূর করে অস্টিওপোরোসিস এই আয়োজনের ধারাবাহিক আয়োজনের নবম পর্বে। আমাদের সাথে 3জন বিজ্ঞ অতিথি যুক্ত আছেন। আপনারা আমাদের সাথে চাইলে এই আলোচনায় সরাসরি যুক্ত হতে পারবেন এবং ফোনও করতে পারবেন। আমরা এই পর্যায়ে আরো কিছু দর্শকের প্রশ্ন নিতে চাই। যুক্ত আছেন আমাদের সাথে ডাক্তার সেলিম শেখ। তিনি যুক্ত হয়েছেন খুলনা মেডিকেল কলেজ থেকে। প্রশ্ন করেছেন ডাক্তার জাকির হোসেন স্যারকে। লিখেছেন, স্যার, হোয়াট আর দ্য ম্যানেজমেন্ট প্রোটোকল অফ এ কেস অস্টিওপোরোসিস? আমাদের ম্যানেজমেন্ট সম্পর্কে একটু ধারণা দেন। ধন্যবাদ প্রশ্নকর্তাকে যে এরকম একটা প্রশ্ন করার জন্য। কিভাবে আমরা পেশেন্টদেরকে ম্যানেজমেন্ট, কোন প্রোটোকল বেসড আমরা পেশেন্টকে ম্যানেজ করি? তো পেশেন্টের ম্যানেজমেন্টের ভিতরে কতগুলো পার্ট আছে, এটা ইন জেনারেল সব জায়গায় আমরা অ্যাপ্লাই করি। প্রথমে পেশেন্টের একটা কাউন্সিলিং এর বিষয় আছে, পেশেন্টের নলেজটাকে পেশেন্টকে জানানো, যে পেশেন্টের তার প্রবলেমটা সম্পর্কে তাকে জানানো যে এই প্রবলেম আপনার। তারপরে অপশনগুলো কিছু নন ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট আছে, কিছু ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট আছে, এবং ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্টের পরে সার্জিক্যাল ম্যানেজমেন্ট, রিহ্যাবিলিটেশন, এই কতগুলো পার্টে আমরা যদি ভাগ করে নিয়ে থাকি আর কি। আমরা একটু আগে আমরা বলেছি যে পেশেন্টের কিভাবে আমরা পেশেন্টকে একটু স্কোরিং হবে, আমরা একটু -2.5 হবে এখানে, মানে 3.5 বলেছিলাম, তবে এটা কারেকশন আমি করে দিলাম আর কি এখানে। তো নন ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট আমরা একটু আগে মানে বলেছি যে কি কি কারণে মানুষের মানে এই অস্টিওপোরোসিসটা ডেভেলপ করতে পারে, সেই ফ্যাক্টর গুলোকে আমাকে অ্যাড্রেস করা লাগে। এর ভিতর কি আছে আমরা একটা বলেছি যে পেশেন্টের লাইফস্টাইল একটা ইম্পর্টেন্ট পার্ট, অ্যাক্টিভিটি, এক্সারসাইজ, এবং পেশেন্টের পিক বোন ডেন্সিটি ডেভেলপ করে। আমরা বলেছি যে 20 to 45 ইয়ার্স অফ এজ, অন এন অ্যাভারেজ 30 to 35 ইয়ার্স, এই সময় পেশেন্টের নিউট্রিশনাল ইয়েগুলো যাতে মানে ঠিক মতো হয়, তাহলে তার রিজার্ভটা ভালো থাকে। এবং জুডিশিয়াস ইউজ অফ মানে মেডিকেশন, যেটা আমরা একটু আগে বলছি, যেটা র্যান্ডম ইউজ করা হয়, প্রোটন পাম্প ইনহিবিটর, এই ওষুধগুলো। তারপর একটু আগে স্টেরয়েডের ব্যাপারে যারা আমরা মানে
ডক্টর আমরা যেটা দেখি, কোনো ডাক্তার সাহেব হয়তো একজন জুডিশিয়াসলি ইউজ করে দিল, নির্দিষ্ট মেয়াদে দিল, কিন্তু পেশেন্ট এটা কিন্তু দীর্ঘদিন একের পর এক খেতে থাকে। তো সেটা একটা বিষয় এটার সাথে জড়িত থাকে এই জায়গাগুলো। তারপরে এক্সারসাইজের পরে তারপরে স্মোকিং, তারপরে অ্যালকোহল। যদিও আমাদের দেশে এখন একটু আগে বলেছি যে যদিও, কিন্তু এটা ডে বাই ডে মানে মানে এটা এনহ্যান্সিং সিচুয়েশনে আছে। স্মোকিং, এই সমস্ত জায়গাগুলোকে আমরা অ্যাড্রেস করা লাগে। মেনটেন্যান্স অফ আইডিয়াল বডি ওয়েট এবং অফ আন্ডারলাইন কন্ডিশন যেগুলো আছে, ট্রিটমেন্ট অফ দ্য আন্ডারলাইন কন্ডিশন, এনি সেকেন্ডারি প্রবলেম যদি থেকে থাকে সেগুলো। Now come to the pharmacological management of the patient. Pharmacological management এর ভিতরে কতগুলো অপশন আমাদের হাতে আছে। গ্র্যান্ড অপশন হলো যে বিসফসফোনেট থেরাপি। Another one thing is the hormone replacement therapy. এর ভিতরে আবার কতগুলো অপশন আমাদের ভিতরে আছে। তারপরে টেরিপ্যারাটাইড, another option is there। মানে এই সমস্ত ফার্মাকোলজি কিংবা মনোক্লোনাল অ্যান্টিবডি থেরাপি, এগুলো মানে এক্সারসাইজ করা হয়। তো মোস্ট কমনলি এক্সারসাইজ হলো যে বিসফসফোনেট থেরাপি। তো এটা দেওয়ার আগে পেশেন্টকে কিছু বিসফসফোনেট দিতে গেলে পেশেন্টকে কাউন্সিলিং করা হয়। অরালি কিছু ওষুধ দেওয়া যেতে পারে, ইনজেক্টেবল ফর্মে ওষুধ দেওয়া যেতে পারে। অরাল মেডিকেশনের ভিতরে কিছু ডেইলি বেসিস আছে, মান্থলি আছে, মানে আমরা এই ওষুধগুলো দিতে পারি, কিংবা ইয়ারলি মানে ইনজেক্টেবল ফর্মে ডনিক আছে, সেগুলো দেওয়া মানে আছে। এটা ইন্ডিভিজুয়ালাইজ করতে হবে, কোন পেশেন্টকে আমি কোন ওষুধটা দিব সেটা ফিজিশিয়ান উইল জাজ হুইচ পেশেন্ট ইজ সুইটেবল ফর হুইচ পারসন। এবং অ্যানাদার ওয়ান হলো হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি। এখানে আমাদের গাইনোকোলজিস্ট রুজদানা রহমান আছে, সে হয়তো এটা ব্যাপারে একটু আর বলতে পারে, যে যদি বলতে চায়, মানে সেই একটা বিষয় আছে। মোটামুটি এই অপশনগুলো আমরা, অ্যানাদার ওয়ান যেটা রিহ্যাবিলিটেশনের পার্ট আছে, এবং যখন কোনো ভার্টিব্রাল ফ্র্যাকচার হয় সেখানে ভার্টিব্রোপ্লাস্টি, কাইপোপ্লাস্টি, বিভিন্ন প্রসিডিউর আছে, সেগুলো আসলে অ্যানাদার স্পেশালিটির কাজ। আমরা তারা এটা এফিশিয়েন্টলি হ্যান্ডেল করতে পারে। অনেক অনেক ধন্যবাদ স্যার, অনেক অনেক ধন্যবাদ স্যার। আরেকটা রিগার্ডিং কমপ্লিকেশন, একটা হলো ফিজিক্যাল কমপ্লিকেশন। এগুলো আমাদের স্যার একটু আগে মাহমুদুর রহমান স্যার একটু আলোচনা করেছেন, আলোকপাত করেছেন কি কি প্রবলেম হইতে পারে। আমি একজন মেডিসিন স্পেশালিস্ট, মানুষ যখন শুয়ে থাকে, একটা শুয়ে থাকা মানুষের কিন্তু অনেকগুলো প্রবলেম হয়, যেটা আমরা ফেস করতে। একটা পেশেন্টের হিপ ফ্র্যাকচার আছে, একটা পেশেন্টের বিশেষ করে তখন কি হবে, একটা ইনমোবিলিটির জন্য বেড সোর, মানে সিম্পল জিনিস, কিন্তু ওই রোগে মারা যাবে না, এই যে তার বেড সোরটা হলো সেটার জন্য কিন্তু পেশেন্টকে অনেক মূল্য দিতে হবে। দীর্ঘদিন শুয়ে থাকার পরে ভেনাস থ্রম্বোএম্বোলিজম, পালমোনারি এম্বোলিজম হয়ে ইমার্জেন্সি হয়ে পেশেন্টের মানে ইয়া করা হইতে পারে। তারপরে ইকোনমিক্যাল থ্রেট, সবচেয়ে বড় কথা, স্পাইন একটা মানুষের ভেঙে যাওয়া, একটা কর্মক্ষম মানুষের যদি হয়ে যায়, তাহলে তার ফ্যামিলিটাকেই কিন্তু মানে আসলে অনেক মূল্য দিতে হয়। তো এগুলো মনে হয় প্রিভেন্টিভ পার্ট আছে অনেক বেশি। আমি যেটা একটু আগে বলার চেষ্টা করেছি, এটা কিন্তু ট্রিটমেন্টের চাইতে আমরা যদি প্রিভেনশনে যদি যেতে পারি, মনে হয় এটা পরবর্তীতে আলোচনা একটা পার্ট আছে, আমরা হয়তো সেই স্লটে আলোচনা করতে পারি। আমরা এই জায়গাগুলোতে স্যার আসবো, তবে তার আগে আমরা আরো একটি প্রশ্ন করতে চাই। আমাদের দর্শক যুক্ত আছেন ডাক্তার রিপাস স্নিগ্ধা দাস, তিনি যুক্ত হয়েছেন নোয়াখালী থেকে। তিনি প্রশ্ন করেছেন ডাক্তার রুজদান রহমান ম্যামকে। ম্যাডাম আসসালামু আলাইকুম, আমি আপনার একজন স্টুডেন্ট। আমার একটি প্রশ্ন ছিল, আর সেটি হচ্ছে যে পোস্ট মেনোপজাল অস্টিওপোরোসিস এর ক্ষেত্রে কোনো হরমোন রিপ্লেসমেন্ট থেরাপির প্রয়োজন রয়েছে কিনা? আচ্ছা, পোস্ট মেনোপজাল ওমেনদের ক্ষেত্রে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি দেওয়া যাবে, তবে আমরা খুব লং টার্মের জন্য দেই না, খুব শর্ট টার্মের জন্য দিই। কারণ হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি যেগুলো আমরা দিই সেগুলো কিন্তু অস্টিওপোরোসিস প্রিভেন্ট করতে পারে, কিন্তু যার অস্টিওপোরোসিস হয়ে গিয়েছে তাকে কিন্তু সেটা কিন্তু ট্রিটমেন্ট করতে পারবে না। তো হরমোন রিপ্লেসমেন্ট থেরাপির উদ্দেশ্য হচ্ছে কিন্তু প্রিভেন্ট করা, নট এটা ট্রিটমেন্টের পারপাসে আমরা দেই না। এখন অনেক নতুন নতুন ড্রাগ এনেছে, অনেক কোম্পানি নতুন নতুন ড্রাগ এনেছে, তবে যেটাই আমরা ইউজ করি না কেন, সেটাতে আমরা খুব লো ডোজ ইস্ট্রোজেন এবং কোনটাতে ইস্ট্রোজেন প্রজেস্টেরন দুটোই ইউজ করা হয়, তবে সেটা 3 মাস কি 6 মাস এরকম, এর চেয়ে খুব বেশি দেয় না, এবং কিছু গ্যাপ দিয়ে সেই হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি গুলো আমরা ইউজ করতে পারি। এবং হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি দেওয়ার আগেও সেই পেশেন্টদের কাছ থেকে কিন্তু আমরা অনেক হিস্ট্রি নিয়ে নিই, কারণ হরমোন রিপ্লেসমেন্ট থেরাপিরও কিছু রিস্ক ফ্যাক্টর থাকে। যেমন যদি কোনো পেশেন্টের ব্রেস্ট ক্যান্সার হিস্ট্রি ছিল, অথবা ফ্যামিলিতে ব্রেস্ট ক্যান্সার হিস্ট্রি আছে, তাদেরকে ইউজুয়ালি আমরা দেই না। অথবা তার হাইপারটেনসিভ ডিজিজ আছে, অথবা এমন কিছু ডিজিজ আছে যেগুলোতে দেওয়া যাচ্ছে না, সেই হিস্ট্রি গুলো কিন্তু আমরা নিয়ে তারপর হচ্ছে সিলেক্টিভলি আমরা হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি দিয়ে থাকি, সবাইকে কিন্তু দিচ্ছি না আমরা।
অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যুক্ত থাকবার জন্য, এবং সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি ম্যাডামকে সুন্দরভাবে উত্তরটি উপস্থাপন করার জন্য। আমরা এই পর্যায়ে আমরা আরো একজন দর্শকের প্রশ্ন উত্তর যুক্ত আছেন আমাদের সাথে ডাক্তার সালমান ফার্সি। তিনি ঢাকা মেডিকেল কলেজ থেকে যুক্ত হয়েছেন। প্রশ্ন করেছেন ডাক্তার মোহাম্মদ মাহমুদুর রহমান স্যারকে, স্যার, হোয়াট উইল বি দ্য লাইফস্টাইল for the management of menopausal postmenopausal osteoporosis as well as osteoporosis? স্যার, ডাক্তার সালমান ফার্সি জানতে চেয়েছেন যে এই অস্টিওপোরোসিস এর ক্ষেত্রে যারা ভুগছেন তাদের লাইফস্টাইল কেমন হওয়া উচিত? অস্টিওপোরোসিস তো আসলে একটা মাল্টিফ্যাক্টরিয়াল ডিজিজ। সুতরাং মেনোপজের আগেই আমাদের আসলে প্রিভেন্টিভ মেজার নেওয়া উচিত ছিল, যখন পেশেন্ট খুব অ্যাক্টিভ এজে থাকে। আমরা একটা পেশেন্ট বা আমরা যখন একটা কর্মজীবী মানুষ, যখন সে বেশি ইনকাম করে, তখনই তার ব্যাংকে ফিক্সড ডিপোজিট করা উচিত। এই জন্য যে আমাদের জাকির সাহেব বলছেন, যখন আমাদের বোন অ্যাক্টিভিটি যখন বেশি হচ্ছে, যে 20 থেকে 35 ইয়ার্স, এই এইজে আমাদের কিছু লাইফস্টাইল মেনটেন করতে হবে। লাইফস্টাইল মেনটেনের প্রথম কাজ হলো যে তাকে এম্বুলেশন, সে এক্সারসাইজ, ওয়েট, স্পেশালি ওয়েট বিয়ারিং এক্সারসাইজ, রেগুলার এক্সারসাইজ করতে হবে। এবং তার ডায়েট, ব্যালেন্স ডায়েট উইথ রিচ কন্টেনিং ক্যালসিয়াম, এবং সে এডুকেট এক্সপোজার, ভিটামিন, সানলাইট, ভিটামিন ডিতে থাকতে হবে। এবং কিছু যে ব্যাড হ্যাবিট আছে, যেমন আমরা যদি এখন আমাদের মডার্ন লাইফ, যদি আমরা বলতেছি আমরা অ্যালকোহল ইউজ করি না, কিন্তু বাংলাদেশে কিছুদিন আগেই বাংলাদেশে একটা অঘটন ঘটে গেছে যে আমাদের কিছু মহিলা সহ আমাদের ইয়ং এজরা অ্যালকোহলে অ্যাবিউজ হয়ে যাচ্ছে। সুতরাং আমাদের প্রথম কাজ হলো এই সমস্ত ব্যাড হ্যাবিট, অ্যাভয়েড অ্যালকোহল, স্টপ স্মোকিং। এবং আমাদের দেশে একটা আছে যে আমাদের মেল নিউট্রিশন, আমাদের বিভিন্ন মেল নিউট্রিশন আমরা ভুগতেছি। সেই মেল নিউট্রিশনের থেকে আমাদের এডুকেট ট্রিটমেন্ট লাগবে। এবং আমাদের যে আমাদের আরেকটা আছে যে কালচার, যে আমরা হাঁটতে রাজি না, ঘর থেকে উঠেই আমরা রিক্সায় উঠে যাই অথবা গাড়িতে উঠে যাই। আমাদের বাঙালিতে শহরে হাঁটার জায়গা খুবই কম। সুতরাং আমাদের এই এক্সারসাইজ ফেসিলিটিস যদি আমাদের বাড়াতে পারি, তা আমাদের এই পোস্ট মেনোপজাল যে আমাদের অস্টিওপোরোসিস হবে, সেটা অনেকটা কমে যাবে। আমাদের এই ডায়েটে প্রচুর ক্যালসিয়াম, এবং আমাদের বিশেষ করে ছোটো মাছ যেগুলো আমরা চিবাইয়ে খেতে পারি, বড় মাছ না, আমাদের ছোটো মাছ হাড় সহ চিবাইয়ে খেতে পারি, এগুলোতে এডুকেট ক্যালসিয়াম থাকে। তো আমাদের ডায়েট হ্যাবিট যদি আমরা ঠিকমতো করতে পারি, তাহলে করতে আমরা পোস্ট মেনোপজের পরে মানুষ একটু সাইকোলজিক্যাল ডিপ্রেশন, বা একটু তার হয়তো পার্টনার কেউ হয়তো লস করে ফেলতেছে, অথবা ছেলে মেয়ে অথবা পার্টনার দেশের বাইরে চলে গেছে, সে তার অ্যাক্টিভিটি কমায় ফেলতে পারে। সেই জন্য তাকে আমাদের ফ্রেন্ড সার্কেল সহ যদি আমাদের গ্রুপ ওয়াইজ যদি আমাদের স্পেশালি যে একটু জগিং বা হাঁটার অভ্যাস করতে পারি, তাহলে আমাদের মেনোপজটা কমে যাবে, মেনোপজের যে অস্টিওপোরোসিস কমে যাবে। আর আমাদের আরেকটা আমরা বলি নাই, কিন্তু আমরা যে মুসলিম কান্ট্রি হিসাবে আমাদের পর্দা এবং ঢাকা শহর, এমন রাত্রি 3টার সময় যদি আপনি রাস্তায় বেরোন, তা আরেকজনের সাথে সংঘর্ষ লাগে। আমাদের যে এডুকেট সানলাইটের জন্য আমাদের ছাদে, প্রত্যেকটা বিল্ডিং এর ছাদে একটা টাইম করে দেওয়া উচিত, যে এই টাইমে শুধু মেয়েরা ছাদে উঠতে পারবে। ছাদে উঠে তাদের এক্সপোজার, তাদের কাপড়টা একটু খুলে, একটু হাতে স্লিভলেস কাপড় পরে যদি এডুকেট সানলাইট করে, তাহলে মেনোপজালের অস্টিওপোরোসিসটা অনেকটা কমে যাওয়ার সম্ভাবনা আছে মনে হচ্ছে। অনেক ধন্যবাদ স্যার। আসলে আমরা অনেকগুলো টিপস পেয়ে গেলাম যে কিভাবে আমরা অস্টিওপোরোসিস প্রিভেনশন করতে পারি, এবং সেই জায়গাগুলোতে লাইফস্টাইল মডিফিকেশনটা কেমন হওয়া উচিত। আমরা স্যার যদি একটু খাদ্যাভ্যাসের দিকে মনোযোগ দেওয়ার চেষ্টা করে থাকি, যে কি কি খাবার আমরা বিশেষ করে নজরদারির মধ্যে রাখবো, যে কোন খাবারগুলো আমরা অ্যাভয়েড করবো এবং কোন খাবারগুলো খাবো, এবং কিভাবে আমরা ভিটামিন ডি এবং ক্যালসিয়াম এটির সংগ্রহ করতে পারি ডায়েটারি সোর্স থেকে, সেই জায়গাগুলো সম্পর্কে একটু বলবেন ডাক্তার সৈয়দ জাকির হোসেন স্যার। ধন্যবাদ। আমাকে কিছু শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি স্যার। ধন্যবাদ। মানে একটা মৌলিক প্রশ্নের জন্য। এই জন্য কারণ হলো ওষুধের চাইতে আমরা যদি এই জায়গাগুলোতে যদি জোর দিই, তাহলে হয়তোবা অনেক আমাদের সাশ্রয় হবে দিনের শেষে আর কি। ডায়েট, এক্সারসাইজ, খাদ্যাভ্যাস, ব্যায়াম, এবং হলো আরেকটা ইম্পর্টেন্ট থিং, সানলাইট এক্সপোজারের কথা বলছে। অর্থাৎ আমাদের কোন জিনিসগুলো দরকার, ভিটামিন ডি দরকার, ক্যালসিয়াম দরকার, ম্যাগনেসিয়াম দরকার, ফসফেট দরকার, ভিটামিন বি, সি, কে, all are things are required for bone health.
তাহলে বোনের স্বাস্থ্যের জন্য এই উপাদানগুলো দরকার। এখন এই সমস্ত উপাদানগুলো সাধারণত একটু আগে বলা হয়েছে ব্যালেন্স ডায়েট, মানে একটা সুষম খাদ্য যখন আমি গ্রহণ করবো, আমার খুব না চিন্তা করলেও চলবে, অটোমেটিক্যালি কিন্তু এগুলো চলে আসবে। আমরা যেমন বললাম যে ভিটামিন ডি প্রথম যদি আমরা বলি, এটা কোথায় পাওয়া যায়? 70% আসলে সানলাইট থেকে, আর 30% হলো ডায়েটারি সোর্স থেকে আসে। সানলাইট মানে এক্সপোজার কেন আমাদের দেশে, আমাদের মুসলিম দেশ হওয়া একটা বিষয়, কিন্তু আমাদের দেশে তো সানলাইটের কোনো অভাব নাই, কিন্তু তারপরেও কেন আমরা এরকম মানে ভিটামিন ডি, এখন যদি আমরা রোগীদেরকে করতে দিই ভিটামিন ডি লেভেল প্রায় দেখা যাচ্ছে যে এটা কম থাকে। মানে এটা মানে আমার মতো অনেকেই আমার এই অবজারভেশন আছে। এটাও একটা গবেষণার বিষয়, কেন বাংলাদেশের মানুষের ভিটামিন ডিটা কম থাকে। তো আমরা এখন যেটা দেখি, যেই সময়টাতে ভিটামিন ডিটা কার্যকরী, সাধারণত বলা হয় যে সকাল 10টা থেকে দুপুর 1টা বা 2টা, এই সময় সানলাইটে মানে ভিটামিন ডির পরিমাণটা বেশি থাকে। ভিটামিন ডি তো সানলাইট না, সে কনভার্ট করে আমার শরীরের একটা কোলেস্টেরলটাকে, সাবসিকুয়েন্টলি ভিটামিন ডি আমরা পেয়ে থাকি, যেটা কারণ সে কি করে, শরীরে আমরা যে খাই ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার, সেগুলো থেকে শরীরে নেয় এবং বোনকে সে প্রদান করে। তাহলে এই সময়টাতে বেশিরভাগই আমরা হয় স্কুলে থাকি, কাজে কর্মে থাকি, অফিসে থাকি, এবং ওই সময়টাতে আমরা বাইরে থাকি না, যার কারণে শরীরে আসলে মানে সান এক্সপোজ হওয়ার কথা। তারপর কাভার্ড এরিয়া তো আমাদের আছেই, আমরা আমাদের রিচুয়ালের কারণে সেটা তো বলার অপেক্ষা রাখে না। কিন্তু এখন এখান থেকে বাইরেতে হলে মানে একটা যেটা একজন প্রশ্ন দিয়েছে ছাদের ব্যাপারে, আমি বলবো যে স্কুলে একটু খেলাধুলার ব্যবস্থা করা, তাহলে একসাথে এক্সারসাইজও হবে, আবার একসাথে সানের এক্সপোজারটাও হবে। কিংবা যারা অফিস করতেছে ওই সময়টাতে যদি একটা লেজার বা কোনো একটা টাইম দেওয়া যায় এবং ব্যবস্থা রাখা যায়, কারণ যেহেতু জনগণ তো বাড়তেছে, সেই তুলনায় তো আমাদের মানে ব্যবস্থা তো বাড়তেছে না। আমি বললেই তো এখন স্কুলে মাঠ, এখন মাঠ ছাড়া স্কুল, আমরা সবাই জানি বেশিরভাগ স্কুলগুলোতেই কোনো খেলাধুলার কিন্তু ব্যবস্থা নাই, মাঠ নাই, মানে ইনডোর অ্যাক্টিভিটিস আমাদের ভিতরে থাকে। তো এই জায়গাগুলো ইয়া করা, তারপরে বিভিন্ন খাবারগুলোকে ফর্টিফাইড করা, যদি ভিটামিন ডি সমৃদ্ধ মানে ইয়ে দেওয়া যায়, ফর্টিফিকেশন করা যায়, কিংবা ক্যালসিয়ামকে ফর্টিফাইড করা যায়, অলরেডি এগুলো চলছে। এবং এগুলো এনশিওর করা আমি যেটা নিচ্ছি আসলে সেটা এটার ভিতরে আছে। আমি শুধু কাগজে লেখা দেখলাম যে না এটা 45 করা আছে এই সম্বন্ধে, আসলে এটা কতখানি যেটা বলছে বলার সাথে মিল আছে, সেই জায়গাগুলো হয়তো আমাদের ব্যাপার না, কিন্তু আমরা এটা অ্যাড্রেস করতে পারি এই জায়গাগুলোতে। আর খাবারের ভিতরে আমরা তো বললাম যে প্রাণীজ কিছু উৎস আছে, কিছু আছে হলো মানে ভেজিটেবল মানে সবজি জাতীয় উৎস থেকে এই আমরা গুলো পেয়ে থাকি। এর ভিতরে প্রাণীজ উৎসের ভিতরে সবচেয়ে ক্যালসিয়াম মিল্ক প্রোডাক্ট, এবং ওই যে একটু আগে আমার পূর্ববর্তী বক্তা বলেছে বোনস, বিভিন্ন মাছের বোনস যেগুলো আছে, ওগুলো আমরা চিবাই খাই না, বাচ্চারাও খেতে চায় না, বা ইয়াদের ক্ষেত্রে, কারণ কালচারটা তো একদিনে চেঞ্জ হয় না, অনেকদিন থেকে এগুলো চেঞ্জ হচ্ছে। তাহলে সেই জায়গাগুলোতে তারপরে লিভার, কিডনি, মানে লিভারের ইয়া বেশি থাকে, ভিটামিন কে থাকে, তারপর গ্রিন লেফি ভেজিটেবলস যেগুলো আছে এগুলো তো পাওয়া যায়, তো ডার্ক ভেজিটেবল যেগুলো আছে এগুলো তো কিন্তু পাওয়া যায়, এই সমস্ত মিনারেলস এবং ভিটামিনস গুলো থাকে। আপনাকে অনেক ধন্যবাদ স্যার। আমরা মোটামুটি জেনে গেলাম প্রিয় দর্শক যে আমরা কোন খাবারগুলো থেকে ভিটামিন ডি পেতে পারি, ক্যালসিয়াম পেতে পারি, আমাদের হাড়টাকে সুগঠিত রাখার জন্য কি কি করতে হবে সেরকম একটি দিক নির্দেশনা আমরা পেয়ে গেলাম। আমরা দেখতে পাচ্ছি একজন দর্শক যুক্ত হয়েছেন আমাদের সাথে, আমরা কোনটা নিতে চাই। প্রিয় দর্শক, আপনাকে স্বাগত জানাচ্ছি ক্যালসিয়াম দূর করে অস্টিওপোরোসিস আজকের এই আয়োজনে। আপনি যুক্ত হয়েছেন, আপনাকে ধন্যবাদ। আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। স্যার, আমার নাম হচ্ছে ফখরুল ইসলাম। আমার বয়স হচ্ছে 25, কিন্তু সমস্যা হচ্ছে আমার আম্মু, আমার আম্মু 55। আমার আম্মুর আসলে কোমরের মাজা ব্যথা, প্লাস হাত পা ব্যথা করে। হ্যাঁ, কিন্তু ওনাকে ক্যালসিয়ামের ট্যাবলেট খাওয়াতে বলেছে, ক্যালসিয়াম ডি ট্যাবলেটটা ডাক্তারবাবু খাওয়া যাবে না। তো আমি তো এইটা খাওয়াচ্ছি, কিন্তু এখন ব্যথা কমতেছে না, মানে কয়েকদিন ভালো হয় তখন আবার ব্যথা করতে থাকে, অনেক অস্থির হয়ে যায়। এখন স্যার এমন অবস্থা হয়, কি করবো? আপনার প্রোগ্রামটা আমি নিয়মিত দেখি তো স্যার, তো আজকে এই বিষয়টা দেখে আমি স্যার খুবই খুশি হলাম, সেই জন্য স্যার আমি যোগাযোগ করলাম স্যার। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের সাথে থাকুন, আমরা উত্তরটি নিচ্ছি ডাক্তার রুশদানা রহমান ম্যামের কাছ থেকে। 50 বছর বয়স, যিনি প্রশ্ন করলেন, তার মায়ের বয়স। ম্যাডাম, এটি কি পোস্টমেনোপজাল অস্টিওপোরোসিসের লক্ষণ কিনা? আচ্ছা, একটা কথা হচ্ছে যে এরকম এই যে এরকম হাড়ে ব্যথা হলেই যে সবগুলোকে পোস্টমেনোপজাল অস্টিওপোরোসিস আসলে ধরে একদম solely ধরে নেওয়াটা আমার মনে হয় উচিত হবে না। যদি এরকম হাড়ের ব্যথাটা যদি থেকে থাকে, তার ক্ষেত্রে তার রিস্ক ফ্যাক্টর গুলো খুঁজতে হবে।
তো এগুলো হচ্ছে যে অবশ্যই এটা তো থাকতেই পারে যে বোন মিনারেল ডেনসিটি কমে যাওয়ার জন্য হতে পারে। তবে আমি আগেই বলেছি যে কাদের ক্ষেত্রে আমরা সাধারণত DEXA টেস্টটা করি। তো সেই ক্রাইটেরিয়ার মধ্যে কিন্তু উনি পড়ছেন না। কারণ যদি 50 ইয়ার্স বা তার কমে কোনো মহিলার ফ্র্যাকচার না থাকে তাহলে সাধারণত কিন্তু আমরা DEXA টেস্টটা করি না। তো উনার ক্ষেত্রে যেটা হতে পারে যে আমরা অন্য কোনো মানে উনার আর্থ্রাইটিস এর অন্য কোনো কারণ আছে নাকি? এটা কোনো ধরনের রিউমাটয়েড আর্থ্রাইটিস কিনা অথবা অন্য কোনো ধরনের আর্থ্রাইটিস কিনা সেগুলো আপনি এক্সক্লুড করে নেওয়া। যদি সেগুলো না থাকে এবং উনার যেহেতু ক্যালসিয়াম, ভিটামিন ডি অনেক কিছু সাপ্লিমেন্টেশন দিয়েও কিন্তু কমছে না। সেই ক্ষেত্রে কিন্তু আর্থ্রাইটিস এর অন্য কোনো কারণগুলোকে এক্সক্লুড করতে হবে। আরেকটা কথা হচ্ছে কিছু ড্রাগ আমি তো আগেই বলেছি কর্টিকোস্টেরয়েড বা প্রোটন পাম্প ইনহিবিটর অনেকদিন যারা খাচ্ছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই প্রবলেম গুলো হতে পারে। এগুলো একটা ব্যাপার। আরেকটা হচ্ছে যে উনি ড্রাগ খাচ্ছেন সেটা ঠিক আছে। কিন্তু আমরা কিন্তু মেনোপজাল এইজে কিন্তু আমরা হচ্ছে এক্সারসাইজটাকে কিন্তু বেশ ভালো একটা এমফাসিস দিয়ে থাকি। সেগুলো উনি করছেন কিনা? যেমন হচ্ছে যে ওয়েট বিয়ারিং এক্সারসাইজ অথবা ইয়োগা অথবা কিছু অ্যারোবিক এক্সারসাইজ এগুলো উনি করছেন কিনা? হ্যাঁ, সাথে আরো সয়া প্রোডাক্টস এই ধরনের প্রোডাক্টস গুলো খাচ্ছেন নাকি? যদি দেখা যায় যে এই মানে উনি যেহেতু একটা ট্রিটমেন্টের মধ্যে আছে একেবারেই যদি এরকম যদি কোনো কিছু যদি সমাধান না হয়, তাহলে সেই ক্ষেত্রে উনি আমার মনে হয় একজন ডক্টরকে দেখিয়ে উনার হচ্ছে যে এটার কারণটা বের করে দরকার হলে যদি DEXA টেস্ট লাগে সেটার একটা আ পড়ে সেটার একটা স্কোপটা বের করে তাহলে সেটা ট্রিটমেন্ট প্ল্যানটা ঠিক করা উচিত। অনেক অনেক ধন্যবাদ। আরো একজন দর্শক ফোনে যুক্ত হয়েছে, আমরা একটু তার কথা শুনবো। প্রিয় দর্শক কে আছেন যুক্ত আমাদের সাথে, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। জি সালামালাইকুম, আমি তাওহিদ বলছিলাম মিরপুর থেকে। ভালো লাগছে আপনাদের আলোচনাটা দেখে। অস্টিওপোরোসিস খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আজকে আলোচনা হচ্ছে। আর আমার যে প্রশ্নটা অ্যাকচুয়ালি সেটা হচ্ছে অস্টিওপোরোসিসটা আসলে একটি ব্যাধি, এবং এই যে অস্টিওপোরোসিস এটি আসলে কি কারণে মূলত হতে পারে, বা আসলে কিসের অভাবে আসলে, বা কোন ধরনের খাবার, বা আসলে কিসের অভাবে আসলে অস্টিওপোরোসিস হতে পারে? অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শক। আমার মনে হয় যে আমরা এই আলোচনাটি ইতিমধ্যে করে ফেলেছি, তারপরও আপনি যেহেতু নতুন করে ফোন করেছেন আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে উত্তরটি আমরা নিব। ডাক্তার মাহমুদুর রহমান স্যার, আপনি দর্শকের প্রশ্নের উত্তর দিলেন, পাশাপাশি আরো একজন দর্শক একটি সম্পূর্ণ প্রশ্ন রেখেছেন। তিনি একজন ডাক্তার রাজীব আহমেদ চৌধুরী লিখেছেন, স্যার হোয়াট ইজ দ্য রোল অফ ইভান্ডোনিক অ্যাসিড এন্ড ক্যালসিয়াম ওরোটেট কম্বিনেশন ইন দ্য ম্যানেজমেন্ট অফ অস্টিওপোরোসিস? ডক্টর মোহাম্মদ মাহমুদুর রহমান স্যার। আসলে অস্টিওপোরোসিস কেন হয় এটা তো আমরা আসলে ডিটেলস দিয়ে করছি। প্রথম কথা হলো যে প্রথম হলে আমরা সঠিক সিদ্ধান্ত নিতে হবে যে আমাদের বোন যখন ফর্মেশন হয়, যখন 20 থেকে 35 ইয়ার্স, তখন আমাদের অ্যাক্টিভিটি বাড়াতে হবে। আমাদের লাইফস্টাইল যেটা আছে, আমরা এখন বাংলাদেশের সবাই যদি আমাদের স্কুল কলেজ না থাকে তো আমরা 10টা পর্যন্ত ঘুম দিই, এবং আমাদের ঘুম থেকে ওঠার পরে আমরা একটা রিক্সাতে বা ইয়ে করি, আমরা একটু হাঁটতে চাই না। এটা আমাদের 1 নম্বর কজ হলো যে আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়াতে হবে। এক্সারসাইজ অস্টিওপোরোসিস। তারপরে আমাদের ডায়েটারি সোর্স, আমাদের যে সবাই বড় রুই মাছ বাজার থেকে কিনে নিয়ে আসলাম, তার থেকে আমাদের ছোট মাছগুলা যেটা কাটাছেও চিবিয়ে খাওয়া যায়, সেটা প্রচুর ক্যালসিয়াম থাকে। সেইগুলো আমাদের ডায়েটারি সোর্স থেকে ক্যালসিয়াম নিতে হবে। তারপরে যদি কারো প্রয়োজন হয় তারপরে সে তাহলে ফুড থেকে, ওষুধ ড্রাগ থেকে সে নিতে পারে ক্যালসিয়াম এডুকেট, ক্যালসিয়াম 500 প্লাস ভিটামিন ডি 800 আমাদের ট্যাবলেট পাওয়া যায় ক্যালসিয়াম ডি। সেই ট্যাবলেটগুলো আমাদের রেগুলার একটা খেতে হবে। কিন্তু শুধু ক্যালসিয়াম খেলেই হবে না, সাথে সাথে কিন্তু এটা এক্সারসাইজ করতেই হবে। অনেকে মনে করতেছে যে আমি শুধু ওষুধ খেলাম কিন্তু কোনো এক্সারসাইজ করলাম না, তাহলে তার আসলে কোনো লাভ হবে না। সুতরাং এই দিক দিয়ে আমাদের খেয়াল করতে হবে যে এই প্রিভেনশনের জন্য। সেকেন্ড কোয়েশ্চনটা কি ছিল যেন? হ্যাঁ, এই কোশ্চেনটি ছিল যে হোয়াট ইজ দ্য রোল অফ ইভান্ডোনিক অ্যাসিড ইন কম্বিনেশন উইথ ক্যালসিয়াম ওরোটেট ইন দ্য ম্যানেজমেন্ট অফ অস্টিওপোরোসিস? প্রশ্নটি করেছে ডক্টর রাজীব আহমেদ চৌধুরী। আমাদের তো অস্টিওপোরোসিসের ম্যানেজমেন্টের একটা সাইড হলো যে আমাদের সাপ্লিমেন্ট, ক্যালসিয়াম এবং ভিটামিন ডি সাপ্লিমেন্ট, প্লাস আমাদের বিসফসফোনেট। তো আমাদের এই যে এই তিনটা যদি আমরা একসাথে দিই কিট হিসাবে, তাতে পেশেন্ট কমপ্লায়েন্স বাড়ে এবং দীর্ঘদিন ওষুধ খেতে হয়। অনেকে ইমান্ডোনিক গ্যাসের একটা ট্যাবলেট খাচ্ছে কিন্তু সে ক্যালসিয়াম সে খাচ্ছে না, অথবা ভিটামিন ডি নিচ্ছে না। ভিটামিন ডি ক্যালসিয়াম অ্যাবজর্পশনে হেল্প করতেছে, ইমান্ডোনিক অ্যাসিড বোন ফর্মেশনে হেল্প করতে, অস্টিওব্লাস্ট অ্যাক্টিভিটি কে বাড়াচ্ছে, অস্টিওক্লাস্ট অ্যাক্টিভিটি কমাচ্ছে। সুতরাং এই তিনটা যদি আমরা কম্বাইন্ড থেরাপি নিই তাহলে আমাদের সামেশন যে এফেক্টটা হবে সেটা ইন্ডিভিজুয়ালি আমরা যে আমাদের
পেশেন্ট কমপ্লায়েন্স বা আমাদের একটা ওষুধ নিলাম, একটা নিলাম না, আমাদের যে প্রায় ক্ষেত্রে তাই হয়। ইমার্জেন্সি কেসে আমরা কিন্তু খাচ্ছি, প্রতি মাসে একটা খাচ্ছি 150 মিলিগ্রাম ট্যাবলেট, কিন্তু সাথে আমরা ক্যালসিয়াম নিচ্ছি না। সুতরাং যদি আমরা কিট আকারে যদি আমরা নিই, তাহলে আমাদেরকে অস্টিওপোরোসিসের ট্রিটমেন্ট এবং প্রিভেনশন দুইটাই দুইটাই অনেক বেশি কার্যকরী হবে বলে আমি মনে করি। অনেক অনেক ধন্যবাদ স্যার। প্রিয় দর্শক, আমরা আমাদের আলোচনার একেবারে শেষ ভাগে চলে এসেছি। আমরা এই পর্যায়ে একটু অনুভূতি সুন্দর শুরুতে চলে যাচ্ছি ডাক্তার লুৎফানা রহমান কামাল ম্যাডামের কাছে। ম্যাডাম, ক্যান্সার কি দূর করি অস্টিওপোরোসিস, এই আয়োজনে আসতে পেরে আপনার কেমন লাগলো? অবশ্যই ভালো লাগলো এই কারণেই যে আমাদের দেশের মহিলা কিন্তু একদমই আনঅ্যাওয়ার। ওনারা হচ্ছে সবকিছু শোনে বোঝে কিন্তু সেগুলো করে না। বলবো যে এই ধরনের প্রোগ্রামের মাধ্যমে যদি ওনারা যারাই শুনতে পাচ্ছেন তারা যদি ওনাদের এই এই লেসন গুলো নিয়ে ওনাদের লাইফে যদি এই প্রবলেম গুলো প্রিভেন্ট করতে পারে, তাহলে আমরাও খুশি হব যে আমাদের কাছে এই প্রবলেম গুলো নিয়ে না আসলে মহিলাদের স্বাস্থ্যটা ভালো থাকবে, নারী স্বাস্থ্যের উন্নতি হবে, সেটাও আমরা আশা করি। এবং এই অনুষ্ঠানের মাধ্যমে অনেকেই উপকৃত হবে, সেটা ভেবেই আমার ভালো লাগছে। অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম। আমরা নিশ্চয়ই প্রত্যাশা করবো এভাবে রাষ্ট্রী এবং রাজ পরিবারের সাথেই থাকবেন। আমরা এই পর্যায়ে অনুভূতি জানবো ডাক্তার সৈয়দ জাকির হোসেন স্যারের কাছ থেকে। স্যার অত্যন্ত প্রাণবন্ত ভাবে ম্যানেজমেন্ট প্রোটোকল সহ বিভিন্ন বিষয় তুলে ধরেছেন, এবং এই আয়োজনটি সামনের দিকে আমরা আরো কিভাবে ত্বরান্বিত রাখতে পারি, সেই সাথে আপনার অনুভূতিটা কি এই আয়োজনে আসতে পেরে? ধন্যবাদ ডাক্তার বাসুদেব কুমার সাহাকে। এবং আমি প্রথমেই কিন্তু ধন্যবাদ দিয়েছি, শেষও আরেকবার ধন্যবাদ দিলাম সবাইকে, বিশেষ করে আয়োজক প্লাস সংশ্লিষ্ট সকলকে, এবং মানে অত্র অনুষ্ঠানের শ্রোতা যারা আছে তাদেরকে, যে এরকম একটা আমাকে সুযোগ করে দেওয়ার জন্য, কিছু বলার জন্য। আমি অবশ্য কিছু জিনিস হাইলাইট করেছি। আসলে যেই রোগটা নিয়ে আমরা কথা বললাম, এটা কিন্তু একটা কমপ্লিট ম্যানেজমেন্ট লাগবে। কমপ্লিট ম্যানেজমেন্ট কিন্তু শুধু ওষুধ দেওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়, এটা একদম শুরু থেকে আমাদের লাইফস্টাইল, আমাদের তারা বলেছে যে লাইফস্টাইল একটা ইম্পর্টেন্ট থিং। মানে সেটা একদম ফ্রম দ্য ভেরি বিগিনিং, আমাদের চাইল্ডহুড থেকে আপ টু অ্যাডাল্টহুড, এই যে পৌরত্বে আমরা আসছি সবার জন্য। আর একজন এই রোগটাকে সাফার করে যদি দীর্ঘদিন বেডের ভিতরে শুয়ে থাকতে হয়, তাহলে এটা মানে ওই পরিবারের জন্য খুব ডিভাস্টেটিং মানে অবস্থা। তো সেগুলো থেকে ডিপোজিট করতে হবে, যেগুলো একটু আগে বলছে, বোনের ডিপোজিট, বোনটাকে হেলদি রাখতে হবে, সেই জায়গায় করা লাগবে। আর রিগার্ডিং যে ফিউচার সাজেশন মানে অফ দিস প্রোগ্রাম, তো আমি বলবো যে যদি আমরা শুরুতে অস্টিওপোরোসিসের উপরে একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন যদি করা যায়, তারপরে আমরা যদি প্যানেল অফ এক্সপার্টদের কাছ থেকে বিভিন্ন অপিনিয়ন নিলাম, দর্শকদের কাছ থেকে অপিনিয়ন নিলাম, তাহলে মনে হয় আরেকটু বেটার হইতে পারে। এটা আমার ব্যক্তিগত অভিমত আর কি। অনেক অনেক ধন্যবাদ স্যার আপনার সুনির্দিষ্ট পরামর্শের জন্য। আমরা নিশ্চয়ই নেক্সট পর্বে আমরা এই আয়োজনটি রাখবো বলে আমরা বিশ্বাস করছি, এবং আমরা সেটি করবো ইনশাআল্লাহ। আমরা এই পর্যায়ে ধন্যবাদ জানাতে চাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের প্যানেল এক্সপার্ট শ্রদ্ধেয় শিক্ষক আমাদের ডক্টর মোহাম্মদ আব্দুর রহমান স্যার, আপনার মূল্যবান উপস্থিতির জন্য, সেই সাথে আজকের অনুষ্ঠানের সমাপনী বক্তব্য প্রদান করার জন্য। আমি অস্টিওপোরোসিসের একটা ইম্পর্টেন্ট সাইট আমরা কিন্তু আমরা বলি নাই, সেটা আমি সমাপন করতেছি। অস্টিওপোরোসিস ম্যানেজমেন্ট একটা হলো প্রিভেনশন অফ ফল। পেশেন্ট, মেনোপজাল পেশেন্ট বা অ্যাডাল্ট পেশেন্টকে যদি পেশেন্ট যদি পড়ে যায়, সে যে তার দাঁড়ানো থেকে কোথাও থেকে অথবা বাথরুমে গিয়ে পড়ে যায়, তাহলে তার যে ফ্র্যাকচার হয়ে যায়। সুতরাং আমাদের লাইফস্টাইল মডিফিকেশনের জন্য এটা আমাদের দেখতে হবে যে আমাদের যে প্রিভেনশন অফ ফল, সে তার বাথরুমে প্রপার লাইট আছে কিনা না, ফ্লোরগুলা স্লিপারি কিনা না, এবং তার সাথে আমরা একটা স্টিক দিছি কিনা না, তাকে হাতে একটা স্টিক ধরায় দিতে হবে যে মেনোপজাল বা এজ পারসন। তো আমাদের এক ইম্পর্টেন্ট কাজ হলো যে অস্টিওপোরোসিস ম্যানেজমেন্ট বা অস্টিওপোরোসিস ম্যানেজমেন্টের যাতে প্রিভেনশন ফল প্রিভেনশনটা আমরা আসলে একটিও বলি নাই, আমরা তো এটা এই সাইডটা এড়াইয়া গেছি। এটা বলে আমরা রাজ টিভি কর্তৃপক্ষ, বিশেষ করে বাসুদেব এবং আমাদের রুশদানা রহমান এবং জাকির স্যার সহ সবাইকে ধন্যবাদ। আর আমাকে এই সুযোগ দেওয়ার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি এই ধরনের প্রোগ্রাম যদি আরো করা হয়, তা আমরা সবাই আরো উপকৃত হব, এবং আমাদের পেশেন্ট যাদের জন্য আমাদের অনুষ্ঠান তারা উপকৃত হবে। অনেক অনেক ধন্যবাদ স্যার। আসলে আপনি শেষ সময় চমৎকার কিছু তথ্য দিলেন, যে আমরা আমাদের বৃদ্ধ মা বাবা যারা অস্টিওপোরোসিসের জন্য ঝুঁকিপূর্ণ, তাদের যে ওয়াশরুমটা, তাদের
শোয়ার জায়গাটি, বসার জায়গাটি আমরা প্রিপেয়ার করছি না ঠিক মতন, এবং যাতে হঠাৎ করে অ্যাক্সিডেন্টালি পড়ে যে ফ্র্যাকচার না হয় সেই বিষয়টার উপর নজরদারি রাখছি কিনা, এটি কিন্তু আসলে আপনার বিষয়। অনেক অনেক ধন্যবাদ স্যার, গুরুত্বপূর্ণ একটি ইস্যু আমাদের সাথে স্থাপন করার জন্য। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানে একেবারে শেষ ভাগে চলে এসেছি। আপনারা উপভোগ করলেন প্লাস্টিনোকিট দূর করে অস্টিওপোরোসিস। আমরা আলোচনা করলাম ম্যানেজমেন্ট অফ অস্টিওপোরোসিসের নবম পর্বে। আমাদের সাথে 3 জন বিশেষজ্ঞ চিকিৎসক যুক্ত ছিলেন, এখনো আছেন। ডাক্তার মোহাম্মদ মাহমুদুর রহমান যুক্ত ছিলেন, ডাক্তার সৈয়দ জাকির হোসেন এবং ডাক্তার রুজদানা রহমান তমা ম্যাডাম। আমরা এই অনুষ্ঠানে যারা সায়েন্টিফিক পার্টনার আমাদের রেনেটা লিমিটেডকে ধন্যবাদ জানাচ্ছি এই আয়োজন ধারাবাহিকভাবে আমাদের সাথে যুক্ত থাকবার জন্য, এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রান্তীয় দর্শক এবং চিকিৎসক বৃন্দ যারা আমাদের এই অনুষ্ঠানটি উপভোগ করেছেন, প্রশ্ন রেখেছেন, উত্তর গ্রহণ করেছেন, এবং সাধারণ যারা রয়েছেন তারা এই অনুষ্ঠানটি দেখবার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমরা এই আয়োজন ধারাবাহিকভাবে করব আপনাদের জন্য এবং অস্টিওপোরোসিস প্রিভেনশন করার জন্য। আসুন, আজকে যে আলোচনা হলো সেই আলোচনার মূল কথাই হচ্ছে যে আমরা সতর্ক হব। আমরা পোস্ট মেনোপজাল অস্টিওসিস, অর্থাৎ আমাদের যারা মায়েরা রয়েছেন, বৃদ্ধ মা বাবা রয়েছেন, তাদের বিষয়ে আমরা সজাগ থাকবো। তাদের যাতে অ্যাক্সিডেন্টালি ফল না হয়, অর্থাৎ পড়ে যে কোনো ফ্র্যাকচার না হয় সেই দিকে খেয়াল রাখবো। সুষম খাবার যাতে খাই আমরা, এবং পাশাপাশি আমরা যে ব্যায়াম করার বিষয়টি স্যাররা গুরুত্ব দিলেন, ম্যাডামরা গুরুত্ব দিলেন, সূর্যের আলোতে থাকবার যে পরামর্শ দিলেন সেই বিষয়গুলো আমরা চলুন মেনে চলি, এবং নিশ্চয়ই আমরা অস্টিওপোরোসিসটাকে প্রিভেনশন করতে পারবো। সবার সুস্বাস্থ্য কামনা করে, দীর্ঘায়ু কামনা করে আজকের আয়োজন এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। শুভরাত্রি। You are watching Raj TV, Jagorone, Bangladesh. Please subscribe.